লা লিগায় এই সপ্তাহে ম্যাচ রয়েছে রিয়াল, বার্সা, আতলেতিকো সবারই, যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আরও একবার ক্লাব ফুটবল ফিরছে। কিন্তু এই যে বার্সেলোনা ভার্সেস ভ্যালেন্সিয়া, এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলতে চাই, কারণ এই ম্যাচটা এমন একটা মাঠে হবে যে মাঠের ধারণ ক্ষমতা 6,000, মানে এস্তাদিও ইয়োহান ক্রুইফে বার্সেলোনাকে খেলতে হচ্ছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। মোটে 6,000 দর্শকের সমর্থন সেখানে থাকবে। পেছনের ঘটনাটা কি? পিছনের ঘটনাটা কিন্তু অনেক আগে থেকে এই সংখ্যাটা ছিল। ক্যাম্প নু যেহেতু একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, তো ওই ক্ষেত্রে বার্সেলোনার কিন্তু একটা সাবস্টিটিউট একটা স্টেডিয়ামও ছিল, অলিম্পিক স্টেডিয়াম, লুইস অলিম্পিক স্টেডিয়াম, মনজুইক নামে যেটাকে আমরা চিনি। জি, যেটা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চুক্তি আছে বার্সেলোনার সঙ্গে। যে কোনো পরিস্থিতিতে বার্সেলোনা সেখানে হোম ম্যাচ খেলতে পারবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তারপরে কি হলো, আগামীকালকে সেখানে পোস্ট মালোনের একটা কনসার্ট আছে, সেই জন্য এই ম্যাচটা বার্সেলোনা এইখানে অলিম্পিক স্টেডিয়ামে খেলতে পারছে না, যেটা খুবই অদ্ভুত বলা যায়, হাস্যকরও বলা যায়। আমরা গতবার বলছিলাম যেটা কনসার্টের জন্য বাংলাদেশে খেলা পিছিয়ে যায় বা খেলা অনেক সময় রিস্কেডিউল করতে হয়, আর বার্সেলোনাও এর ব্যতিক্রম কিছু নয়। বার্সেলোনা একটা ঘরের মাঠ, যাদের স্পটিফাই ক্যাম্প নু, যেখানে 2023 সালে কাজ শুরু হয়েছে, সংস্কার কাজ। এরপর থেকে তারা মনজুইকে খেলছে। মনজুইকে গতবার তারা লিগও জিতেছে, সেই মনজুইকে তারা এবার আগে থেকে বুক করে নাই। এই যে পোস্ট ম্যালোনের যে কনসার্ট হবে, এটা তো আগে থেকে তারা, বার্সেলোনা তো আগে গিয়ে বুক করে নাই, কারণ তারা ধারণা করেছে যে ক্যাম্প নিউ একটা অংশ ততদিনে খুলে যাবে এবং সংস্কার কাজ শেষ হবে, বার্সেলোনা তাদের হোম ম্যাচ ওখানে খেলতে পারবে। এই সিজনে আপনি এখনো পর্যন্ত বার্সেলোনার ঘরের মাঠে কোনো ম্যাচ দেখেন নাই। বার্সা যে 3টা ম্যাচ খেলেছে লা লিগাতে, সেগুলোর সবগুলোই ছিল আওয়ে ম্যাচ। এই সেপ্টেম্বরে তাদের যে হোম ম্যাচগুলো রয়েছে, বার্সেলোনা এক্সপেক্ট করছে বার্সা হয়তো সোসিয়েদাদের বিপক্ষে 29 সেপ্টেম্বরের ম্যাচটায় স্পটিফাই ক্যাম্প নিউ পাবে। ওটা তাদের পেতেই হবে, নইলে একটা ঝামেলায় তারা পড়বে। অবশ্যই ঝামেলা আছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম আছে যে একটা যে কোনো ফেজে একটা দল বা ক্লাব একটা স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে রাখতে পারবে। তো 2 অক্টোবর যেহেতু পিএসজির সঙ্গে ম্যাচ আছে হোম ভেন্যুতে, তো সেখানে যদি ক্যাম্প নুতে ম্যাচটা না হয়, আনফর্চুনেটলি সেটা যদি লুইস অলিম্পিক স্টেডিয়ামে সরে যায়, তাহলে পুরো লিগ পর্বটা একেবারে জানুয়ারির শেষে গিয়ে 2026 পর্যন্ত বার্সেলোনাকে হোম ম্যাচগুলো সেই লুইস অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হবে। ক্যাম্প নুর দর্শকরা চ্যাম্পিয়ন্স লিগের এই ফ্লেভারটা থেকে বঞ্চিত হবেন আরও একটা সিজন। এবং কেন মনজুইকের বদলে বার্সেলোনা ক্যাম্প নিউ চাচ্ছে, সেটা একটু যদি বুঝিয়ে রাখি। ক্যাম্প নিউতে সর্বোচ্চ যদি বার্সেলোনা যেটা এক্সপেক্ট করছে, তাদের প্রত্যাশার যে জায়গাটা, যে যদি অনেকটুকু অংশ ছেড়ে দেওয়া হয়, মানে ধরেন 45,000 ধারণ ক্ষমতা যদি ক্যাম্প নিউতে পায় তারা, ওটার অনুমতি যদি দেয়, বার্সেলোনার ওখান থেকে তাদের ওই মিউনিসিপাল ঘুরে আসতে হবে, মানে বার্সেলোনার কি বলে ওটাকে, সিটি কর্পোরেশন যারা আছে তাদের আগে অনুমোদন দিতে হবে এবং বার্সেলোনাকে আগে অ্যাপ্লাই করতে হবে। এরপরে অনুমোদন পেলে এরপরে বোঝা যাবে যে বার্সার এই নতুন স্পটিফাই ক্যাম্প নিউকে 27,000 নাকি 45,000 কতটুকু রেঞ্জে তারা আসলে খুলে দিচ্ছে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা তো আরও বড়, প্রায় লাখখানেকের কাছাকাছি যাবে, কিন্তু আগে বুঝতে হবে যে সংস্কার কাজটা ধাপে ধাপে শেষ হবে। তো ওই স্টেডিয়ামে যখন বার্সেলোনা অনুমতি যদি 29 তারিখের আগে ম্যানেজ করতে পারে, হেতাফের সঙ্গে মনে হচ্ছে ম্যানেজ করতে তারা পারবে না, সোসিয়েদাদের সঙ্গে যদি তারা ম্যানেজ করতে পারে, তারপর তারা হয়তো ইউএফাকে এর ভেতরে জানাতে পারবে যে না, আমাদের ক্যাম্প নিউ রেডি আছে, তোমরা ক্যাম্প নিউতে ম্যাচ করো, এবং তারপর ইউএফার অনুমোদন লাগবে। আর সেই অনুমোদন যদি না হয়, তাহলে গোটাটা লিগ ফেজ, চ্যাম্পিয়ন্স লিগ, তাদের খেলতে হবে মনজুইকে। মনজুইকে এমন একটা জায়গা যেখানে বার্সা আসলে খেলতে চায় না, কারণ ওখানে ঘরের মাঠের সমর্থন ওই অর্থে আসে না। যে পিএসজির সঙ্গে যে ম্যাচটা 2 তারিখে, বার্সার সেকেন্ড ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের এবারে লিগ ফেজে এবং বার্সার ফার্স্ট হোম ম্যাচ, ওই ম্যাচের টিকিট নিয়েও পিএসজির সঙ্গে একটু তাদের মানে দেনা পাওনা শুরু হয়ে গেছে। পিএসজি ফ্যানরা বেশি টিকিট চাইছে, বেশি টিকিট চাইলে আপনাকে স্টেডিয়ামের বেশি অংশ খুলে দিতে হবে। আবার আপনি যদি মনজুইকে খেলেন, তাহলে সেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 45-50 হাজারের আশপাশে, তাই এখন টিকিট নিয়ে ওই ব্যাপারটাও চলে যাচ্ছে। পিএসজির সঙ্গে ম্যাচের আগে বার্সেলোনা এই হোম ভেন্যুটা যদি না পায়, তাহলে অবশ্যই বার্সেলোনা কিছুটা ব্যাকফুটেই শুরু করবে চ্যাম্পিয়ন্স লিগটা, আমার কাছে এইটাই মনে হচ্ছে। যেহেতু বার্সেলোনার গতবারের চ্যাম্পিয়ন্স লিগের যেই আমাদের ফলাফলটা যদি আমরা একবার মনে করি, সেটা বার্সেলোনা প্রায় সেমিফাইনাল পর্যন্ত গেল, তারপরে ইন্টার মিলানের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে বাদ পড়লো।
এবারের বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে অনেক দূর অনেকেই রাখছেন, অনেকেই ফেভারিট, অনেকেই এইবার বার্সেলোনাকে একটু ফেভারিট ধরছেন, যেহেতু হানজি ফ্লিক এবার বেশ স্থিত হয়েছে, একটা স্কোয়াড সম্পর্কে খুব ভালো আইডিয়া তার হয়ে গেছে, ভালো ডিফেন্স তিনি সাজাবেন অবশ্যই। তো অবশ্যই এই হোম ভেন্যুটা ক্যাম্প নুতে না হলে আসলে এই চ্যাম্পিয়ন্স লিগের ওই অ্যানথেমটা, আমেজটা ক্যাম্প নুতে না আসলে আসলে জমে না ব্যাপারটা। আর বার্সেলোনা এই যে 6,000 ধারণ ক্ষমতার মাঠে যে লা লিগায় এই সপ্তাহে খেলতে নামবে, এটা বার্সেলোনা বলেই হয়তো তারা অনুমতিটা পেয়েছে, কারণ লা লিগার নিয়ম অনুসারে ফার্স্ট ডিভিশনে আপনার স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ন্যূনতম 15,000 হতে হবে, এবং যেহেতু 15,000-এর কম 6,000, সেই স্টেডিয়ামে এখন আসলে অনেক রকম আয়োজন চলছে। আয়োজনগুলোর ভেতরে আছে হচ্ছে আপনার প্রথমত ওখানে ভিএআর এর সিস্টেমটা বসাতে হচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে বার্সেলোনার শেষ ম্যাচে আমরা ভিএআর তো খুঁজে পাই নাই, এবং ওই 6,000-এর স্টেডিয়াম যেটা বার্সার ট্রেনিং ক্যাম্প মানে ট্রেনিং ফ্যাসিলিটি হিসেবে যেখানে মোটামুটি উইমেন্স টিম, বার্সার উইমেন্স টিম আর রিজার্ভ টিমটা মোটামুটি খেলে, রেগুলার খেলে, ওখানে আপনার ভিআর তারটা টানা হয়েছে, এরই মধ্যে সেটা প্রস্তুত আছে। এটা হচ্ছে তাদের জন্য আশ্বস্ত করার খবর। আর লা লিগার বাকি 2 ম্যাচের প্রিভিউ যদি আমরা করার চেষ্টা করি, রিয়াল মাদ্রিদ 3 ম্যাচে 3 জয়, কিন্তু এইবার তাদের প্রতিপক্ষ খুব যে সহজ তেমন তো না, তাই না? খুব বেশি সহজ না রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলা ম্যাচটা। একটা সুসংবাদ আছে, জুড বেলিংহাম ফিট, মোটামুটি ট্রেনিংয়ে ফিরেছেন, তবে খেলবেন বলে মনে হয় না, স্টার্ট করাবেন না হয়তো, তবে তিনি স্কোয়াডের সঙ্গে ট্রেনিং করেছেন, বেশ সাবলীল লেগেছে। আমার মনে হয় তিনি বেঞ্চ থেকে স্টার্ট করতে পারেন। আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে যে অক্টোবরের আগে আসলে জুড বেলিংহাম ম্যাচ খেলার মতো অবস্থায় বোধ হয় থাকবেন কিনা, আপনি নিশ্চিত কি জানেন কি? না, আমি শুধু ট্রেনিং ফুটেজগুলোই দেখেছি। যখনই জুড বেলিংহাম মানে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যে খুব বেশি স্বাচ্ছন্দ্যে তিনি আছেন, ফিলিং গুড। হ্যাঁ, কারণ যে টিমের সাথে ফিরেছেন, টিমের থেকে একটু বাইরে কিছুদিন থাকতে হচ্ছে, মাঝখানে ইন্টারন্যাশনাল ব্রেকে তো ছুটিও কাটিয়েছেন। এখন তিনি ফিট হয়ে আগামী মাসে যে এল ক্লাসিকো তার আগে সেটাকে লক্ষ্য করে তিনি হয়তো মানে প্রস্তুতি নিচ্ছেন। আর আতলেতিকো মাদ্রিদ দ্বারা 3 ম্যাচ থেকে 2 পয়েন্ট পেয়েছে। দিয়েগো সিমিওনের দলের এই সপ্তাহে যদি জিততে না পারে, কঠিন ম্যাচ, খুবই কঠিন ম্যাচ। আর দিয়েগো সিমিওনের সময়টা আমার মনে হচ্ছে আতলেতিকো মাদ্রিদে ফুরিয়ে এসেছে অলমোস্ট। 2011 থেকে তিনি আছেন লম্বা সময়, বাট আমার মনে হচ্ছে না যে অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন কোনো কোচের দিকে ঝোঁকা উচিত। আর সিমিওনের পিরিয়ডটা অলমোস্ট শেষের দিকে, এটা হয়তো মনে হচ্ছে। কিন্তু এই ম্যাচটা যদি দিয়েগো সিমিওনে জিততে না পারেন, ভিয়ারিয়াল যদি জিতে যায়, তাহলে আতলেতিকো মাদ্রিদ প্রবল চাপে পড়ে যাবে। সিমিওনে অবশ্য তার দায় নিচ্ছেন, তিনি বলছেন যে একটু সময় লাগবে। তিনি বরং বলছেন যে তার দল প্রথম 3টা ম্যাচে ভালো খেলেছে, কিন্তু রেজাল্ট আনতে পারে নাই। সিমিওনে এবং আতলেতিকো মাদ্রিদ তারাও বেশ চাপে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.